জুলাই গণঅভ্যুত্থানে রামপুরা হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, 2 জনের কারাদণ্ড। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু 1400 ছাড়ালো, নিখোঁজ 52,000। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের কীর্তি মেসির, জর্ডানকে 3-1 গোলে হারালো আলবিসেলেস্তেরা। আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামিকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 2 আসামি হলেন ডিএমপির খিলগাঁও ডিভিশনের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 4 জনই পলাতক। আর মামলায় একমাত্র কারাবন্দী আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে 5টি মামলার রায় হলো। পলাতক রাশেদ, পলাতক ওসি মশিউর এবং পলাতক তরিকুল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের গ্রেপ্তারে পড়ানো যাবে আমাদের আইনের 20-3 ধারা অনুযায়ী। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সো আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টার দিকে রাজধানীর আগারগাঁয়ের শেরেবাংলা নগরে স্পার্সোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর কার্যালয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পার্সোর চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পার্সোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন প্রধানমন্ত্রীর 4 দিনের এ সফরে 2 দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক পররাষ্ট্রনীতির বার্তা দিয়েছে। মালয়েশিয়ার পরে প্রধানমন্ত্রীর চীন সফর নতুন সরকারের কৌশলগত সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিল চীনের। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়ার সাথে চীনকেও বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয় মালয়েশিয়া ও চীন সরকার। এ সফরে নতুন অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, চীনের সাথে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। এছাড়া 15 দফার যৌথ ইস্তেহারের অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসবের মাধ্যমে বিনিয়োগের পথ সুগম করবে বলে আশা ব্যবসায়ী সংগঠনগুলোর। এগুলো হয়েছে চুক্তিটার ভিতরে মংলা বন্দর, একে আরো সুন্দর করে কিভাবে নতুন উন্নয়ন এবং প্রযুক্তি দিয়ে এটাকে চালু করা যায়। আর একটা হলো অর্থনৈতিক অঞ্চল। চীন চাচ্ছে যে বাংলাদেশে আরও কিছু অর্থনৈতিক অঞ্চল করবে যেখানে চীনের বিনিয়োগ থাকবে এবং সেই বিনিয়োগে এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন সম্প্রদায় গঠনের সিদ্ধান্ত মাইলফলক হয়ে থাকবে।
মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটা অন্যতম গন্তব্য এবং চীন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদার। সো সেই জায়গা থেকে অবশ্যই এখানে অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ জড়িত রয়েছে এবং একই সাথে এই সফরটি আমি মনে করি একটা নতুন বার্তা দেয় এই সরকারের পররাষ্ট্রনীতির ব্যাপারে, যে এই সরকার আসলে কোনো এককেন্দ্রিক নয়, বরং বহুকেন্দ্রিক বা বহুমাত্রিক একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করার ব্যাপারে সোচ্চার রয়েছে। তাদের মতে এটি শুধু প্রতীকী ঘোষণা নয়, বরং আগামী বছরগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের সময় 3 সপ্তাহে রাস্তায় গুলি করে 1400 মানুষকে হত্যা করা হয়েছিল। সে অভ্যুত্থানের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ যৌথভাবে আয়োজনে 16তম সামাজিক ব্যবসা সম্মেলনে এসব কথা বলেন তিনি। 2 দিনব্যাপী এই সম্মেলনে শেষ দিনে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দর্শক মঞ্চ থেকে তাকে ডেকে উপস্থিত অতিথিদের সামনে পরিচয় করিয়ে দিয়ে তার ভূমিকার কথা সবাইকে স্মরণ করিয়ে দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন প্রায় 1,500 অংশগ্রহণকারী। বিশ্বের 37টি দেশ থেকে 219 জন প্রতিনিধি অংশ নেন। কাঁচ ঘেরা এক একটি বহুতল ভবন যেন এক একটি মৃত্যুকূপ। আগুন লাগলে কাঁচের ভবন দ্রুত অগ্নিকাণ্ডে পরিণত হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, এ ধরনের ভবনের বাতাস বের হতে পারে না, তাই আগুন ও ধোঁয়া উপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ভাঙতে হয় কাঠের দেয়াল। ফলে সময় ক্ষেপণের পাশাপাশি হতাহত ও ক্ষতির ঝুঁকি বাড়ে কয়েক গুণ। ফাহাদ মোহাম্মদের 3 পর্বের ধারাবাহিকের আজ 2য় পর্ব। আধুনিকতার নামে রাজধানী জুড়ে নিত্য নতুন যেসব গ্লাস বা কাচের বিল্ডিং বানানো হচ্ছে, সেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আগুন নেভাতে বা ভবনের ভিতরে ঢুকতে ফায়ার ফাইটারদের কাঁচ ভাঙতে হয়। ভারী ও ধারালো কাচের টুকরো নিচে পড়ে হতাহতের ঝুঁকি এবং ফায়ার ফাইটারদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ভবনে ভেন্টিলেশন সিস্টেম না থাকায় আগুন দ্রুত এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। আর গ্লাসের কারণে ভবনের ভিতরে ধোঁয়া বাইরে বেরোতে না পারায় ভবনে আটকে পড়া মানুষ দ্রুত অসুস্থ হয়ে পড়ে। সাধারণ ভবনের তুলনায় এসব ভবনে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি বলে জানায় ফায়ার সার্ভিস। এই যেমন বনানীর এফআর টাওয়ারে 26 জন এবং বেইলি রোডের গ্রিন কজি কটেজের অগ্নিকাণ্ডে 43 জনের মৃত্যুর ঘটনা ঘটে, যার অন্যতম কারণ গ্লাস ঘেরা ভবনে উদ্ধারকারীদের পানি পৌঁছাতে হয় গ্লাস ভেঙে। তাতে যেমন সময় ক্ষেপণ হয়, তেমনি বাড়তে থাকে মৃতের সংখ্যা। আমাদেরকে সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন, সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় আমরা মারা যাব। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল জানান, নানা প্রতিবন্ধকতার কারণে অগ্নিকাণ্ডের সময় গ্লাস ঘেরা ভবনে হতাহতের সংখ্যা অন্যান্য অগ্নিকাণ্ডের তুলনায় বেশি। কাচে ঘেরা ভবনগুলিতে কিন্তু ব্যাকড্রাফট তৈরি হয়। ব্যাকড্রাফট তৈরি হওয়া মানে হচ্ছে এগুলো বদ্ধ থাকে, বাইরের বাতাস ভিতরে যেতে পারে না, ভিতরের বাতাস বাইরে আসতে পারে না। ফলে যখন আগুনের কোনো ঘটনা ঘটে, আমরা যখন গ্লাসটা ভাঙার চেষ্টা করি তখন দ্রুত অক্সিজেন ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে কিন্তু ওখানে যে বদ্ধ অবস্থায় ছিল আগুনটা কিন্তু অক্সিজেন পাওয়ার কারণে দ্রুত পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। তো ফলে ফায়ার সার্ভিস হিসেবে আমরা যখন কাজ করতে যাই, আমাদের ফায়ার ফাইটাররা যেমন এতে একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, প্লাস ওই সময় যারা ভিতরে আটকা পড়ে আছে তারা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে অগ্নিকাণ্ডের ফলে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়া কিন্তু ওখানে ভিতরে যারা আটকা পড়ে আছে তারা কিন্তু ওই ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ক্ষেত্রে তারা মৃত্যুবরণ করে। শুধু আধুনিকতার সাথে পাল্লা দিয়ে গ্লাস ঘেরা ভবন তৈরি করলেই হবে না, অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় বিল্ডিংয়ে ফায়ার রেটেড গ্লাস ব্যবহারের পাশাপাশি অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম, স্মোক এক্সজস্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। আমাদেরকে আইন মেনে চলতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা যখন বিল্ডিং নির্মাণ করব সেটা যেন বিএনবিসি কোড মেনে নির্মাণ করি,
ফায়ার সার্ভিসের যে নির্দেশনাগুলি আছে, যেমন একটা যদি বহুতল ভবন হয় তার জন্য ফায়ার সেফটি প্ল্যান নিতে হবে, এটা বাস্তবায়ন করে কার্যকরী সনদ নিতে হবে এবং সময়ে পিরিয়ডিক্যালি তার সিস্টেমগুলি কাজ করছে কিনা সেটা করা। আর যদি ওই সমস্ত স্থাপনা করতেও হয় তাহলে কোন কোন ফ্যাক্টরগুলি বা কোন কোন বিষয়গুলি মাথার মধ্যে রেখে এবং সেগুলিকে অ্যাড্রেস করে এই ধরনের স্থাপনা করা। অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে গ্লাস ঘেরা ভবন তৈরি করা হলেও ভবনে পর্যাপ্ত ভেন্টিলেশন সিস্টেম রাখতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান রোজা আলী রাজধানীর কারণ বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অফিস করেছেন। রোজা আলীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। রোববার সকালে এনটিভির কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান রোজা আলী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগ, মার্কেটিং, অ্যাকাউন্টিং, আইটি, ব্রডকাস্ট, গ্রাফিক্স বিভাগ, মানব সম্পদ সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ। নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে কেক কেটে মুহূর্তটি উদযাপন করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ। পরে ভাইস চেয়ারম্যান হিসেবে রোজা আলীকে পরিচয় করিয়ে দেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। 23 বছর পেরিয়ে এনটিভি যখন 24 বছরে পদার্পণ করছে, তার আগে রোজা আলী এনটিভির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠানটিতে কর্মচাঞ্চল্য বাড়বে বলে প্রত্যাশা করছেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা। তাদের বিশ্বাস, অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য দিয়ে মেসি আবারও আর্জেন্টিনাকে সাফল্যের পথে এগিয়ে নেবেন। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আরও জানাচ্ছেন কুশলী আসির। 1986 সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। 2022 সালে আবারও লিওনেল মেসি সে স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই এই দুই তারকাকে তারা সবসময় স্মরণ করেন। এক্সটেটিক মেসির গোল দেখে মানে মাথা নষ্ট হয়ে গেছিল আর কি। of the war, the football. I love Bangladesh. Bangladesh, Palestina free. ডালাসের এই মাঠে 76,500 দর্শক শুরুতেই একটি মানুষের অপেক্ষায় ছিল এবং শেষ দিকে তিনি মাঠে নেমে কিন্তু আবারও প্রমাণ করলেন যে কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। We are very confident Argentina is going to win this World Cup and we're going to have the fourth by Leo's Messi's hand. ওয়ার্ল্ড কাপের খেলা দেখছি আর্জেন্টিনার এবং মেসি কুল দিতে দেখছি, মানে এটা বলার ভাষা নাই আমার কাছে। আই এম সো এক্সাইটেড। কাউবয়ের শহর ডালাস থেকে লিওনেল মেসিরা বিদায় নিচ্ছেন। পরপর দুটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি এবং দুটি ম্যাচে কিন্তু গোল পেয়েছেন। অবশ্যই এই শহর তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি যে দর্শক সমর্থকরা রয়েছে তাদের চাওয়া আবারও লিওনেল মেসির হাতে উঠুক সেই সোনালী ট্রফি। কুশলী আসির, এনটিভি নিউজ, AT&T স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুই ইউনিয়নের অধিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক এবং বিএনপি নেতাকর্মী সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল 8টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর 2টা পর্যন্ত। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়ন ও মানিকদা ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় হামিরদি ইউনিয়নে। এই ঘটনায় ছিরু মাতুব্বর ও সুলতান মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে উভয় পক্ষ সকালে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করলেও সংঘর্ষ থামানোর চেষ্টা করে। 6 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতা সহ আহত হন অর্ধশতাধিক।
এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন। শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ যদি বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ায় নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো ডিজিটালি পর্যবেক্ষণ করা হবেও বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, দেখেন নকল হয়নি। আদৌ কি প্রশ্নপত্র আউট হয়েছিল? হয়নি। কিন্তু এই যে বিভ্রান্তিকর নিউজ দিল, সেই জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। যদি কেউ এই ধরনের নিউজ দেয়, পুলিশ হ্যাজ দ্য অথরিটি টু আস্ক দ্য কোশ্চেন, তাকে কাস্টডিতে নিয়ে যাওয়া, কোশ্চেন জিজ্ঞেস করা। যদি সেখানে সত্যতা পায়, দেন ইটস ওকে। সত্যতা না পেলে তাকে হি শুড বি অ্যারেস্টেড। জাতীয় সংসদে 1000 ও 500 টাকার নোট বাতিলের প্রস্তাব করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানি লন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 17তম দিনে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, নির্দিষ্ট হারে কর দিয়ে নগদ অর্থ বৈধ করার সুযোগ দিলে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান তিনি। বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টার পাশাপাশি এমন একটি আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তুলতে হবে যাতে মানুষ দেশে অর্থ রাখতে আস্থা পায়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।